বাবা, ওটা আমরা বাড়িতে আমাদের সম্পদ শুয়ে আছে, আমরা 6টা বাচ্চা, তখন আমরা বাচ্চাই ছিল। সম্পদের চেহারা দেখেছি, লম্বা আর বিশাল লম্বা চেহারা। আমি, অরিত্র, পলাশ, মঞ্জিল, কুনাল আর হ্যাঁ 4 জন মোটামুটি ধরেছিল। 6 জন ছিল আর রাজেশ স্যার। রায় স্যার ধরেননি হয়তো। বল রায় স্যারের গল্পটা বল না। রায় স্যার আমাকে বলেছেন হয়তো ধর ওটা, বলছেন তুই ধর, আমি একটু পরে নিয়ে নিচ্ছি ওটা কাছ থেকে। বলে আমি স্যারকে বললাম যে স্যার আমার পিঠে লাগা আছে। স্যার ধর না, আমি নিয়ে নেবো একটু পরে, ধর। মানে চলে গিয়ে গেছেন। আমি স্যারকে ডাকছি, ধরতে পারছি না, স্যারকে ডাকছি, স্যার এবার ধরুন স্যার। ও তুই ধর, আমি আসছি, তুই ধর না, আমি চলে আসবো, তুই ধর না। আরে হয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি বলে স্যার এগিয়ে চলে গেছেন। এবার আমরা নিয়ে গিয়ে সেটা রাখলাম, হাসপাতালে ঢুকলো। আমরা খুব টায়ার্ড, পারছি না। পেইনফুল ঘটনা। তারপরে হচ্ছে মেন ঘটনা, সম্পদ দেখলাম হাসতে হাসতে ঘর থেকে বেরোচ্ছে, কিছুই হয়নি, আস্তে আস্তে বেরিয়ে এলো মাঝখান থেকে। সেই স্ট্রেচারটা আবার বইবা আমাদের নিয়েও আসতে হলো। খালি সম্পদ ছিল তাদের না, সম্পদ ছিল না, সম্পদ হাসতে হাসতে রাজশাহীর গল্প সামনে চলে গেছে। আমাদের গল্প তো শেষ হবে না, বুঝতেই পারছিস, চলতে থাকবে। তোদের কিছু বল, তুই মুর্শিদাবাদ গেলি, বিশেষ ঘটনা কিছু বল। আমরা মুর্শিদাবাদে যে গেছিলাম, আমাদের মানে একটা সিক্রেট গল্প আছে, মানে সেটা আমরা কোনোদিন বাইরে বলিনি, আজকেই ফার্স্ট বলছি। আমাদের ট্যুরে মানে মোবাইল নিয়ে যাওয়া বারণ ছিল, তো আমরা অনেকে নিয়ে গেছিলাম, কিন্তু ফোন একদম সুইচ অফ করে ব্যাগের মধ্যে ছিল। এবার প্রবলেমটা হয়েছে, আমরা যখন হাজারদুয়ারি গেছি ওখানে, তো হঠাৎ সিদ্ধার্থ বলে একটা ছেলে আছে, ওর হঠাৎ মাথায় এটা এসেছে যে ওখানে তো মেটাল ডিটেক্টর আছে, ওখানে তো মোবাইল ফোনগুলো ধরা পড়ে যাবে, তো কে বাঁচাবে? অবভিয়াসলি রাজেশ স্যার। সবাই মিলে রাজেশ স্যারকে, স্যার আমাদের কী হবে স্যার ফোনগুলো, এবার আমরা কী করবো? স্যার তো ফার্স্টে বলো ফেলে দাও। তারপরে আমরা, স্যার ফেলে দেওয়া যাবে না স্যার, ফোনটা কিছু তো করতে হবে। এবার স্যার একটা বড় একটা ব্যাগ জোগাড় করেছে, ব্যাগটা জোগাড় করে এবার তার মধ্যে সমস্ত ফোন। এবার রত্না আন্টি ব্যাপারটা আঁচ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন রাজেশ স্যার আমাদের বাঁচাচ্ছেন। এবার রাজেশ স্যারের কাছে গিয়ে খুব রাগ করে বলছে, তুমি এতগুলো ফোন কোথা থেকে পেলে? রাজেশ স্যার বলছে, আমি তো বাড়ি থেকে অনেক দূরে আছি, আমার মাস্তুতো বিস্তুতো যত আত্মীয় ছিল সবাই ফোন পাঠিয়েছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে তোরা ফোন করবি। রাজেশ স্যার এভাবে বলে কোনো রকমে আমাদের বাঁচিয়ে দিয়েছে। তো সে যাত্রা আমরা বেঁচে গেছিলাম। আন্টিরা বুঝতে পেরেছিলেন যে স্যার আমাদের বাঁচিয়ে দিচ্ছে, তোমার স্যার ওটা বলে কোনোভাবে আমাদের বাঁচিয়ে দিয়েছিলাম। পরে ফোনগুলো আমাদের কাজেও লেগেছিল, বল ফিরে আসার সময় যা অবস্থা হয়েছিল। বাস খারাপ হয়ে গেছিল, যাওয়ার সময় বাস খারাপ, ফেরার সময় বাস খারাপ। ফেরার সময় বাস খারাপের একটা দারুণ গল্প আছে আমাদের। মানে আমাদের 9টা সাড়ে 9টার মধ্যে মিশন পল্লীতে চলে আসার কথা, তো 8টা সাড়ে 8টা বাস খুব স্পিডে এগোচ্ছে, আমাদের সবাই মন খারাপ হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছি। হ্যাঁ, পিছনে ওরা নাচছে, হঠাৎ একটা বিশাল আওয়াজ, বাসটা পুরো একদিকে কাত হয়ে গেল, বাসটা খারাপ হয়ে গেছে। সবাই মিলে টায়ার বাস্ট করেছে, আমরা সবাই মিলে নিচে নেমে দাঁড়ালাম, বোধহয় 1.5-2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো রাস্তায় দাঁড়িয়ে থাকার পর বাস আবার ঠিক হয়েছে, এবার যাচ্ছে, এবার সমস্ত গার্জেনদের ফোন আসছে। আর সুজিত স্যার মানে বেশি দেরি হয়েছে, গার্জেনদের টেনশন না করেন, মানে বাইপাসের মানে 2 কিলোমিটার দূর থেকে যেই ফোন করছে, এই আমরা বাইপাসে ঢুকছি, বাইপাস ক্রস করে গেছে। স্যারে এমন অভ্যেস, স্যার তখন বলছে এই বাইপাসে যাচ্ছি। এবারে শুনে ড্রাইভারেরও অভ্যেস হয়ে গেছে বাইপাস কথাটা। আর আমাদের ড্রাইভার বিহারি, থামো বললে বুঝতে পারে না, তাকে বলতে হালকা দাও। স্মৃতি আন্টি নামবেন শিমুলতলায়, এবার সবাই মিলে বলছে শিমুলতলা দাঁড়াও। বাস ড্রাইভার বুঝতে পারছি না, হঠাৎ রাজেশ স্যার, আরে শিমুলতলা বাইপাস, হালকা দাও। বাসটা তখন এসে থামলো, মানে শেষ পর্যন্ত সোনারপুর অব্দি আমাদের বলতে হচ্ছে সোনারপুর বাইপাস, নইলে বাস ড্রাইভার বাস থামাচ্ছে না। মানে আর মুর্শিদাবাদে আরও অনেক মজার গল্প আছে, আমাদের ঘরের মধ্যে যা তা কাণ্ড হয়েছিল। হ্যাঁ, আমাদের তো একটা ঘরে 10 জন করে মেয়ে, রাত্রেবেলা রত্না আন্টি 10 জন মেয়েকে একটা ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে ঘরে চলে গেছেন। হঠাৎ করে সেদিন রাত্রে আমাদের এই ক্লাসের একটা মেয়ে শিল্পা, খুব একদম মাঝরাত্রে হঠাৎ করে টিভিটা জ্বলে উঠেছে, আর আমাদের ঘরে যে জানলাটা পাশে রেল লাইন, মুর্শিদাবাদ রেল লাইন, হঠাৎ করে জানলা খুলে গেছে, টিভিটা খুলে গেছে, অন হয়ে গেছে। শিল্পা মাঝরাত্রে উঠে দাঁড়িয়ে, সিরাজদৌল্লার ভূত এসছে। তো শোনার পর হঠাৎ করে আমরা সবাই জেগে উঠেছি, কী ব্যাপার। দেখা গেল যে না, হঠাৎ করে টিভিটা সুইচটা অন করা থাকায় টিভিটা সুইচ জ্বলে গেছে। সেবার আমাদের ক্লাস 9-এর বর্ধমান ট্যুর হচ্ছিল, তো ফেরার সময় তো বাসের শেষ দিকে যেরকম সবাই নাচছে সবাই মিলে, তো লাস্টের সিটে আমি, কুন্তল আর সৌমিক বসে আছি। সৌমিক স্যার একটা চশমা পরতো, এবারে সৌমিককে আমরা সবাই নাচার জন্য রিকোয়েস্ট করছি, আয় তুই নাচ, আসছে না ও কিছু, চুপচাপ জানলার ধারে বসে আছে। তো এবারে আমি রেগে গিয়ে একটা আলতো করে একটা চড় মেরেছি সৌমিককে, এবার সৌমিকের চশমাটা জানলা থেকে খুলে নিচে পড়ে গেল। কুন্তল মাঝখানে বসেছিল, সৌমিককে আমি সাথে বললাম, সৌমিক তোর চশমাটা জানলা দিয়ে বেরিয়ে গেল, নে। সৌমিক তা না, চশমাটা বাসে পড়েছে, মিশন পল্লী আসুক, আমি খুঁজে নেবো আমার চশমা।
জানলা দিয়ে যায়নি, হলো না, শেষে পেলো না, শেষে বাড়িতে গিয়ে 1 মাস পরে বললো চশমা হারিয়ে গেছে। আচ্ছা, তোরা কি জানিস আমাদের অরিত্রর একটা ইউনিক অ্যাচিভমেন্ট আছে যেটা আমাদের এই সারদায় কোনো স্টুডেন্টের নেই। হবেও না, হবেও না, আশা করি হবেও না। না, কেউ আর করতে পারবে, কী করে করবে? ঘটনা শিউড়িতে হয়েছিল ওই শান্তিনিকেতন ট্যুরের পরে। আমরা ভারত সেবাশ্রমে ছিলাম, রাত্রিবেলা যাওয়ার পর ওখানে পৌঁছানোর পর একটা ঘরে আমরা 5 জন ছিলাম, 6 জনের অ্যারেঞ্জমেন্ট, 5 জনের পর আর কেউ আমাদের ঘরে আসেনি, রাজি হয়নি। সেটাতেও আমি, পলাশ, সৌভিক, অরিত্র আর অর্পণ ছিল। আর 5 জন মিলে মানে হুল্লোড় করে, এমন হুল্লোড় করলাম যে নারায়ণ মাইতি স্যার আর বিজয় বেড়া এলেন, আমাকে প্রচুর বকলেন, আমাকেই বকলেন। আমার খুব মন টন খারাপ হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। আমার মন খারাপ দেখে ওরা আমার সঙ্গে শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়ে। মানে অ্যারেঞ্জমেন্টটা ছিল আমি, আমার পাশে ডান পাশে অরিত্র, আর না না বাঁদিকে ছিলি, আমি একদম লেফট সাইডে ছিলাম, আমার ডান পাশে পলাশ ছিল। হ্যাঁ হ্যাঁ, তুই আমার একদম ডান, আমি একদম বাঁ সাইডে ছিলাম। এবার তো আমার মনে পড়ছে না। পাশে পলাশ ছিল আমার। আচ্ছা, যেই হোক, 5 জন ছিলাম, অরিত্র যাই একদম সাইডে ছিল। তো সকালবেলা হয়তো ঘুম থেকে উঠলো, সবাই ওদিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, আমরা হাসছি, স্যাররা হাসছেন, আন্টিরা হাসছেন, আমাদের সময় সব গার্জিয়ানরা যেতেন, তারাও হাসছেন। অরিত্র ভাবছে কী হলো, রাতে আমি কী করেছি, হাসছে গেল। কি করেছিল ওকে বলতে পারবো না, বল তুই বল। কি করেছিলাম বলতে, রাত্রেবেলা তো শুয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম, খুব ঘুমিয়ে টুমিয়ে পড়েছি। সকালবেলা ওটা এটা শুনলাম পুরোটাই। মাঝে রাত্রে আমার মনে আছে আমার ঘুম ভেঙে গেছিলো, মানে আমি বাদিক ফিরে শুয়ে আছি এটা আমি বুঝতে পেরেছিলাম, এবং বাদিকে আরেকজন কেউ আছে এটাও বুঝতে পেরেছিলাম, যাকে আমি জড়িয়ে ধরে শুয়ে আছি। কিন্তু তখনই আমার মাথায় স্ট্রাইক করেছিল যে বাদিকে আমার কেউ ছিল না, আমার ডান দিকে পলাশ ছিল। তো আমার প্রচণ্ড ভয় লেগেছে, এত ভয় পেয়েছি, ঘেমে গেছি। আমি ডান দিক ফিরেছি, পলাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা। সকালবেলা উঠে গল্পটা এটা শুনলাম যে মাঝরাত্রে সিদ্ধার্থ স্যার এবং গৌর স্যার দুজনেই এসেছিলেন। এসে মানে আমাকে প্রচুর পরিমাণে ডাকাডাকি হয়েছিল, মানে হেড স্যারের শোয়ার জায়গা হয়নি, তো হেড স্যারের শোয়ার জন্য একটা অ্যারেঞ্জমেন্টে আমাদের ঘরেই করা হয়েছিল। তো আমাকে ডাকাডাকি হয়েছিল, আমি যথারীতি উঠিনি, আমাকে চ্যাংদোলা করে সরানো হয়েছে, এবং যাকে আমি মাঝরাত্রে জড়িয়ে ধরে শুয়েছিলাম তিনি আমাদের হেড স্যার। আমি প্রায়ই দেখতাম কেন এখনো দেখি, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এক বিশাল স্কুল ব্যাগ পিঠে ঝুলিয়ে স্কুলে যাচ্ছে, সঙ্গে মা বা মাসিও আছে, তাদের প্রশ্নোত্তর চলছে। শুধু যাচ্ছে না, আমি জিজ্ঞেস করছি, মা মাসি প্রশ্ন করছে, সে উত্তর দিচ্ছে, হয়তো আজকে তার কোনো একটা পরীক্ষা আছে বা স্কুলে ডে টু ডে পড়াশুনো, তার মধ্যেও সেই প্রশ্ন উত্তর চলছে। যাচ্ছে, এইটুকু রাস্তা যাবে, তার ভিতরেও বাচ্চাটার বিশ্রাম নেই, তাকে প্রশ্ন করছে, সেও উত্তর দিয়ে যাচ্ছে, এইভাবেই তো চলছে। আবার ফেরার সময়ও তাই, ফেরার সময় হয়তো আবার উল্টোটা জিজ্ঞাসা চলছে, ঠিকই চলছে। ফেরার সময় মাঝে এটা কী হলো, ওটা কী হলো, সেটা কী করেছিস, তুই কী করেছিস, তোর পাশে যে বসেছিল তোর বন্ধু সে কী করেছে, ইত্যাদি। আমার খুব কষ্ট হয় এদের দেখে। এইটুকুটুকু ছেলে মেয়ে, এদের শৈশব কৈশোর বলে কিছু নেই, শৈশব কৈশোর বড্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে। এটাকে আরেকটু দীর্ঘায়িত করা দরকার। নিজের আনন্দে খেয়াল খুশি মতো পড়বে, খেলবে, সেইটা কোথায়? আজকাল তো তা হচ্ছে না। আমরা যদি কিছুটা পারি, এটি আমাদের মনে হচ্ছে। রবীন্দ্রনাথও বলেছেন একই কথা, শিক্ষার মধ্যে আনন্দ যোগ করতে হবে, রবীন্দ্রনাথের কথা। হেড স্যারের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতি সাধন, আর তাই পড়াশোনার পাশাপাশি আমাদের স্কুলে হয় কালচারাল কম্পিটিশন, ফাংশন, এক্সিবিশন, অ্যানুয়াল স্পোর্টস, স্কুল ট্যুর, সেই সাথে আছে আমাদের স্কুল ম্যাগাজিন, শুক্রবারের টিফিন আর স্কাউট গাইড। এইসব কাজের মধ্য দিয়ে আমরা যেমন অনেক কিছু শিখতে পেরেছি, তেমনি আবার এই কাজগুলোর সাথে জড়িয়ে আছে এমন কিছু স্মৃতি, এমন কিছু সুন্দর অভিজ্ঞতা, যেগুলো আজও আমাদের প্রাণখোলা হাসির রসদ যোগায়।
আচ্ছা, আমাদের সময় তো স্কাউট গাইড হতো, তোদের এখনো কি স্কাউট গাইড হয়? তোদের কি ক্যাম্প ট্যাম্প হয়? লাস্টবার আমরা গঙ্গানগর ক্যাম্পে গেছিলাম, তো সেখানে গিয়ে রাত্রিবেলা গৌর স্যার আরও কয়েকজনকে নিয়ে মাঝে মাঝে টহল দিতেন আর কি, টর্চ ফার্চ নিয়ে। তো একদিন আমরা সেই রাত্রি তখন এই 1:30 মতো বাজে, 4জন ছেলে মিলে বাইরে দাঁড়িয়েছিলাম। গৌর স্যার দেখতে পেয়েছে, আমরা অতটা খেয়াল করিনি কে আসছে। আর এসে তো তারপর আমাদের সেই রাত্রি 1:30টার সময়তেই মানে একটা জায়গা ছিল, কি জানি বলো তো, হ্যাঁ কিয়স্ক বলা হতো, কিয়স্ক। তো সেখানে রাত্রি 2টোর সময় আমাদের 4জনকে তো করেই ছিল, তাছাড়া কুন্তলের যে পেট্রোলটা ছিল, আমিও ছিলাম, হ্যাঁ, ওতে সবাইকে কান ধরে দাঁড় করে দিয়েছিল রাত্রি 2টোর সময়। এই যে তোমার বুকে রোদ পড়ছে, সানস্ট্রোক। আমাদের পিটি নিত 55 স্যার, বুঝেছিস? তোদের নিত 59 স্যার, আমাদের নিতে নাকি সবসময় একই কথা বলতো, মানে লাইন করে দাঁড়িয়ে সানস্ট্রোক কীভাবে হয়, হলে কি করতে হয়, এইসব কথাবার্তা। এবার একদিন বলছেন ওরকম, ওটা মুখস্থই হয়ে গেছে প্রায়, যে সানস্ট্রোক হলে কি হয়, কি করতে হয়, সানস্ট্রোক হয়ে যাবে। আবার সেই কথাটা বলছেন, সানস্ট্রোক হলে এই হয় সেই হয়, উল্টো করে রাখতে হয়, মুখের মধ্যে জল ফল ছেটাতে হয়। মাঠে আমরা পিটি করছিলাম তখন বলছিলাম, হ্যাঁ। এবার হঠাৎ করে আমাদের সামনে অনুপম দাঁড়িয়ে ছিল লাইনে, টুপ করে পড়ে গেছে। তখন কি করে স্যার, কিছু তো বলবেন, এটাই সানস্ট্রোক বলে বলছে এবারে কি উল্টো করে রাখতে হবে, মুখে জল দিতে হবে, কোনো কাজ নেই, শুধু বলছে ওই করতে হবে সেই করতে হবে। সে এক মারাত্মক এক্সপিরিয়েন্স। ফুটবল নিয়ে একটা মজাদার গল্প বলি শোন। আমরা তখন ক্লাস 6-এ পড়ি, আমরা তো সেকেন্ড ব্যাচ স্কুলে, আর অরিজিৎ দ্বারা তখন ক্লাস 7-এ পড়ে, ক্লাস 9। আচ্ছা, আমরা ওরকম হবে, আমরা 9, অরিজিৎ দ্বারা ক্লাস 10। এবার ওদের তো ক্লাসে টোটাল 10 জন, তার মধ্যে 7 জন ছেলে 3 জন মেয়ে। এবার ফুটবল ম্যাচ হবে, 7 সাইডেড ম্যাচ হচ্ছে। এবার ওদের 7 জনকেই নামতে হবে। দেবাঞ্জনদা ছিল, ঠিক আছে, দেবাঞ্জনদা তো কোনো দিন মাঠে টাঠে নামেনি, কিন্তু ওদের সঙ্গে সবসময় থাকতো, স্পোর্টসের সময় সবসময় আসতো, যাতে 3টে প্রাইজ দেওয়া হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড। একটুখানি শুরু করে দিয়ে দেবাঞ্জনদা থেমে যেত। যাই হোক, এবার ফুটবল খেলা হচ্ছে পেছনের মাঠটা, হ্যাঁ, পুরো কাদা মাঠ, যা তা অবস্থা। খেলা শুরু হয়েছে, একদম কাদা প্যাচ প্যাচ করছে। দেবাঞ্জনদা দেখলো একটা ফাঁকা জায়গা যেখানে একদম কাদা ফাতা নেই, দেবাঞ্জনদা সেখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়লো, কারণ ওখান থেকে দেবাঞ্জনদা নড়বে না। মজাটা কি হচ্ছে, বলটা যখন দেবাঞ্জনদার কাছে যাচ্ছে, তার কাছাকাছি ওদের প্লেয়ার থাকুক বা আমরা থাকি, দেবাঞ্জনদা বলটা দাও, দেবাঞ্জনদা টুক করে আমাদের বলটা বাড়িয়ে দিল। শেষে 7-0 আমরা জিতেছিলাম খেলাটায়। আচ্ছা, অমৃতা তো আমাদের সাথে পড়েছে স্কুলে, তারপর পরে ও স্কুলে পড়িয়েওছে টিচার হিসাবে। তাহলে অমৃতার কাছ থেকে আমরা সেই এক্সপিরিয়েন্সটা চাই, যে স্টুডেন্ট এবং টিচার হিসাবে কেমন লাগলো স্কুল? হ্যাঁ, এইটা তো একটা আমার কাছে খুব বড় সৌভাগ্য যে আমি স্কুলে টিচার হিসাবেও এক বছর মতো কাটিয়েছি, 1 বছরে একটু বেশিই হবে। এখানে অনেকেই আছে যাদের আমি ক্লাসও নিয়েছি। তো একটা সময় যাদের স্টুডেন্ট ছিলাম, মানে যখন প্রথম যেদিন স্কুলে আসি আর কি অ্যাজ এ টিচার, সেখানে যখন আমি টিচারদের পাশে বসতে গেছি, আমি তো মানে বসতেই খুব ভয় পেতাম। আমার এরকম হয়েছে, আমি প্রথম 1-2 মাস বাদে মিলি আন্টির সামনে চেয়ারে বসেই কাটিয়েছি। মানে বাকি টিচাররা এসে বলতে তুমি কেন আমাদের সাথে বসো না টসো না, কিন্তু ওই হেজিটেশনটা মানে যায়নি, যে যাদের টিচার হিসেবে দেখেছি তাদের পাশে গিয়ে যে বসা যায়, সেখানে মানে সেই চিন্তাটাই আমার মানে মাথায় আসতো না। তো সেই সময় মানে প্রচণ্ড টিচারদের থেকে, কিছু টিচারের থেকে হেল্প পেয়েছি, যে যারা প্রচণ্ড বলেছে এইভাবে পড়াও, ওইভাবে ক্লাসে গিয়ে স্টুডেন্টদের সাথে বিহেভ করবে, স্টুডেন্টদের সাথে এইভাবে মিশবে, এবং স্টুডেন্টরা আমাকে, আমি যতদূর জানি ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমি ওদের প্রচণ্ড ভালোবাসতাম। এই সৌভাগ্যটাই আমার কাছে খুব বড় ব্যাপার, যে আমি অ্যাজ এ টিচার এখানে ফিরে আসতে পেরেছিলাম। সারদা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের আমি আগেও একটা কথা বলেছি, আজকের আবার বলবো, তোমরা খারাপ হতে পারো না। শুধু তোমরা কেন, মায়ের কথা মা বলেছেন, মা সারদা দেবী বলেছেন, আমার কাছে যে আসবে আমার ছেলে মেয়েদের আমি রক্ষা করব, তাদের কোনো দিন কোনো কিছু খারাপ হবে না, তাদের মন্দ কিছু হবে না, তারা মন্দ কিছু করতে পারে না। আজও আমি সেই কথাই বলছি, সারদা বিদ্যাপীঠের ছেলে মেয়েরা, তোমরা মায়ের কোলে আছো, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমাদের খারাপ কিছু হবে না। শুধু একটা কথা, 5 মিনিট করে, আমি তোমাদের আগে যা বলেছি, 5 মিনিট চুপচাপ বসে মায়ের ধ্যান করো, মাকে প্রাণ মনে বলো, মা গো সবার ভালো করো, শুধু আমার ভালো করো না। এটা একটা ইউনিভার্সাল অ্যাপিল, সবার কথা আমি ভাবছি, তার মধ্যে তো আমি আছি, সুতরাং চিন্তা কি। মা বলেছেন, আমার আশ্রয়ে যে এসে গেছে তার কোনো ভয় নেই, ঠাকুর আছেন তার সঙ্গে, আমি আছি,
ভয় কি? আমি আপনাদের সবাইকে এই কথা বলছি, 5 মিনিট মায়ের ধ্যানে সময় দিন। আর তোমাদের বলছি, সারদা বিদ্যাপীঠে বিশেষ করে আরও বলছি, রামকৃষ্ণ মিশনের সমস্ত সন্ন্যাসীর আশীর্বাদ আছে তোমাদের সঙ্গে। নরেন্দ্রপুরের প্রতিষ্ঠাতা প্রবাদ পুরুষ স্বামী লোকেশ্বরানন্দের আশীর্বাদ আছে। অন্যান্য প্রাক্তন সেক্রেটারি নরেন্দ্রপুরের স্বামী মুমুক্ষানন্দ, স্বামী অশোক্তানন্দ, বর্তমান সেক্রেটারি এবং কলেজের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দ, অন্যতম সহসম্পাদক স্বামী বিশ্বময়ানন্দ, কলেজের ভাইস প্রিন্সিপাল স্বামী পুরাতনানন্দ, স্কুলের হেডমাস্টার প্রধান, নরেন্দ্রপুর স্কুলের হেডমাস্টার প্রধান শিক্ষক স্বামী সত্যাত্মানন্দ, এদের সবার আশীর্বাদ এবং আন্তরিক সর্বাত্মক সহযোগিতা তোমাদের সঙ্গে আছে। কোনো ভয় নেই, তোমরা বিশ্বজয়ী হবে। শুধু বিশ্বাস রাখো, শুধু বিশ্বাস রাখো যে হ্যাঁ, মা আছেন আমার সঙ্গে, আমাদের সঙ্গে, সন্ন্যাসীদের আশীর্বাদ আছে। স্বামী সুপর্ণানন্দের কথা এসে গেল। উনি যে কী পরিমাণে তোমাদের স্কুলকে, আমাদের স্কুলকে ভালোবাসেন, সেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারো না। তোমরা তো অতটা জানো না। প্রথম থেকে যখনই যা প্রয়োজন হয়েছে স্কুলের জন্য, উনি হাসি মুখে হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার হাত। আমাদের যে ডেইলি প্রেয়ার হয়, সেই প্রেয়ার হয় বৈদিক মন্ত্রোচ্চারণ, তারপরে ভগবানের নামে একটা গান হয়, তুমি নির্মল করো মঙ্গল করে ইত্যাদি। এই গানটি এটা স্বামী সুপর্ণানন্দের সিলেকশন, তোমরা হয়তো জানো না, কথা প্রসঙ্গে হয়তো ওঠেনি কিছু, আজকে প্রসঙ্গ উঠলো বলে বললাম। এটা ওরই সিলেকশন। জন্ম মুহূর্ত থেকে এই বিদ্যালয়টির সাফল্য আমাদের চমকিত করেছে, এবং যে বছর হায়ার সেকেন্ডারি কোর্স চালু করবার অনুমতি পাই, সেই বছরই পশ্চিমবঙ্গের ভালো স্কুলগুলোর ভেতরে এই সারদা বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি দ্বিতীয় স্থান পেয়েছে বলে বিবেচিত হয়। এটি একটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। ছাত্র সংখ্যা হয়তো তেমন কিছু বেশি নয় হায়ার সেকেন্ডারি ইউনিটে, কিন্তু যারা এখানে পড়তে আসে তারা সবাই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী, এবং তাদের পড়াশোনা করানোর ব্যাপারে শিক্ষক মশাইদের যত্নের অভাব নেই। এবং সেই জন্যই অতি অল্পকালের ভেতরে সারদা বিদ্যাপীঠ এত সুনাম অর্জন করেছে। এখানে যারা পড়াচ্ছেন তারা সকলেই নিবেদিত প্রাণ, এবং বহু শিক্ষক যারা আমাদের নরেন্দ্রপুরে শিক্ষকতা করেছেন, অধ্যাপনা করেছেন, তারা অবসর গ্রহণের পর এখানে এসে পড়াচ্ছেন। এই স্কুলের ব্যাপারে বিশেষ করে প্রথমের দিকে, এখনও চলছে, আমি বলেছি অনেকের সহযোগিতা আমরা পেয়েছি। সবার নাম করে বলা একটু হয়তো অসুবিধা, সবার নাম করতে পারছি না বলে আমার খারাপ লাগছে, কিন্তু তবুও একটা নাম আমাকে করতেই হবে, যেটা তা না হলে অন্যায় করা হবে। তা হচ্ছে ডক্টর হরপ্রসাদ সমাদ্দার। তিনি আমাদের এই অ্যাফিলিয়েশনের ব্যাপারে, স্কুলের অ্যাফিলিয়েশনের ব্যাপারে, অ্যাফিলিয়েশন টু বোর্ড এবং এইচএসের কাউন্সিলের অ্যাফিলিয়েশনের জন্য তিনি নিজে সমস্ত যত্ন নিয়ে করেছেন। তার প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞ। তার নামটা না করলে অন্যায় করা হতো। নমস্কার, আমার নাম হরপ্রসাদ সমাদ্দার। আমি এই বিদ্যালয়ের অর্থাৎ সারদা বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি।
আমরা যারা প্রাক্তন ছাত্র বহুদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম এখানে একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ে তুলব, যার মধ্যে থাকবে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা দেবীর ভাবধারা। এই করতে গেলে তার জন্য শিক্ষক, শিক্ষাকর্মী, পরিচালন সমিতি, এলাকার সমস্ত মানুষের সহযোগিতা প্রয়োজন। এই কারণে আমরা যারা প্রাক্তন ছাত্র তাদের অনেকেই এই শ্রীরামকৃষ্ণ পল্লীতে বাড়ি করেছে, যাতে এই প্রতিষ্ঠানকে নিজেদের মতো গড়ে তুলতে সহায়তা করতে পারে। সেই ভাবধারা নিয়ে যখন আমরা প্রথমে প্রাথমিক বিদ্যালয় করি, যার নাম হলো সারদা শিশু বিদ্যাপীঠ, তখনই চিন্তা হয় যে ক্লাস 4 পর্যন্ত পড়ার পরে কোথায় যাবে, এইখানেই আরেকটি প্রতিষ্ঠান হোক। তখন 5, 6, 7, 8 করতে করতে যখন ক্লাস 9-এ ওঠে তখন সমস্যা দেখা দেয় যে মধ্যশিক্ষা পর্ষদের থেকে আমাদের কিন্তু অনুমোদন নিতেই হবে। এই ব্যাপারে আমরা যখন চেষ্টা করতে শুরু করি তখন মাননীয় মন্ত্রী কান্তি বিশ্বাস, তাকে বললাম আমরা প্রাক্তন ছাত্ররা আপনাদের কাছ থেকে কোনো পয়সা নেব না, কিন্তু আপনি অনুমোদনের একটা ব্যবস্থা করুন। সেই উদ্যোগ নেওয়ার ফলে আমরা এই প্রতিষ্ঠানটির অনুমোদন পাই এবং প্রথম বছরই 12টি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, 12টি প্রথম বিভাগে পাশ করেছে এবং দেখা গেছে এবছরও 81টি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 81টি ছেলে মেয়ে প্রথম বিভাগে পাশ করেছে এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে, এবং 61টি ছেলে মেয়ে তারা শতকরা 75% নম্বর পেয়েছে। এটা এই প্রতিষ্ঠানের যে ধারাবাহিক যে ফলাফল তারই কিন্তু প্রতিফলন। আমরা নতুন নতুন কিছু নতুন চিরাচরিত প্রথায় বাংলা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি এই সমস্ত তো পড়া হবেই, পড়তে হবে। তাছাড়া আরও কিছু নতুন নতুন সাবজেক্ট আমরা ইন্ট্রোডিউস করতে করলাম। ভারতীয় সংস্কৃতি, ইন্ডিয়ান কালচার বলে একটা বই করলো। এটা আসলে কোনো তত্ত্বকথা নয়, কোনো তত্ত্বকথা সেই জায়গায় পড়ানো হচ্ছে না, গল্পের বই, রামায়ণ মহাভারতের গল্প, পুরাণের গল্প, এই সমস্ত গল্প ইত্যাদি আরও অনেক রকম আছে। তাদের যেন এক্সট্রা লোড কিছু না হয়, এক্সট্রা লোড না, একটু ভ্যারিয়েশন, একটু ভ্যারাইটি, এইটাই উদ্দেশ্য, আর কিছু না। কম্পিউটার, তখন আমাদের কম্পিউটার তখন, এখন তো স্কুলে স্কুলে কম্পিউটার হচ্ছে, ক্লাসে ক্লাসে, তখন এটা হয়নি। তখন আমরা প্রথম চালু করেছিলাম কম্পিউটার। ক্লাস 5-এ 10 জন ছেলেমেয়ে নিয়ে কম্পিউটার শুরু হলো। কম্পিউটার ক্লাস নেবেন আমাদের এই পল্লীরই একজন চিত্তরঞ্জন গিরি, তিনি বললেন আমি কম্পিউটার পড়িয়ে দেব। আর কম্পিউটার তার নিজস্ব পার্সোনাল কম্পিউটার, বললেন যে ছেলেদের আমি আমার কম্পিউটার ব্যবহার করবো। ওরা কম্পিউটারের পিরিয়ডে প্রয়োজন মতো স্কুল থেকে বাড়িতে নিয়ে গিয়ে ওই কম্পিউটার হ্যান্ডেল করায় আমি সাহায্য করতেন। স্বাস্থ্য, আমাদের এক পাড়ার ডাক্তারবাবুকে বললাম স্বাস্থ্য, আমাদের আইডিয়াটা এলো থেকে, আমরা ছোটোবেলায় তো ওগুলো করতাম, আজকাল নেই স্বাস্থ্য বই বলে, আজকাল কিছু নেই। আমরা ছোটোবেলায় সেই আইডিয়া থেকে বলছি স্বাস্থ্য বই। আমি ডাক্তারবাবুকে বললাম আপনি একটা সিলেবাস তৈরি করুন, ওদের ডে টু ডে স্বাস্থ্য কি ছোট্ট, আর 15-20 পৃষ্ঠার একটা বই লিখুন, ওই বইটা ওইটাই সিলেবাস, ওইটাই পাঠ্য, ওইটাই সব। এটা করুন, চালু হলো স্বাস্থ্য বই। একটু ভ্যারাইটি, নতুন নতুন কথা। সমাজবিদ্যা, আমার এই মনে হলো এই যে আজকাল তো বছরে বলবো না, মাসে বলবো, 3-4টে করে ভোট হচ্ছে। এই ভোটের তাৎপর্য কী? আমাদের ছেলেমেয়েরা একটু বড়, 5-6 না হোক, 7-8 ছেলেমেয়েরা একটু জানবে না কেন, কি ভোট, কি ব্যাপার, কোথায় কটা সিট, কি ব্যাপারটা, এগুলো একটু জানা দরকার। কম কথার উপরে একটু জানা দরকার তাদের। আমাদের হেডমিস্ট্রেস, উনি তো পলিটিক্যাল সায়েন্সের, উনি একটা ছোট্ট বই করে লিখলেন, ওই 20-25 পৃষ্ঠার বই,
ওইটাই সিলেবাস, ওইটাই সেই এখনও চলছে। সমাজবিদ্যা, জেনারেল নলেজে আমরা কী করতাম, জেনারেল নলেজের একটা বই থাকে, মুখস্থ করে ছেলেমেয়েরা, এই কথা। আমরা করলাম কি, একটু স্বাতন্ত্র্য আনার জন্য আমরা বললাম যে ছেলে মেয়েদের ও বই থাক, বই তোমরা করবে সেটা একটা কথা, কিন্তু সবচেয়ে বড় পার্ট হচ্ছে যেটা যে ওই খবর কাগজ থেকে বা টিভি থেকে বা তোমাদের পাড়ায় কোনো ঘটনা ঘটছে, এই সমস্ত তোমরা নিজেরা একটা ওয়ার্কবুক, সমাজ জেনারেল নলেজের একটা খাতা তৈরি করো। সেই খাতা কবে সাবমিট করবে, কী করবে ইত্যাদি ছিল। যাই হোক, আসলে এটা একটা ছেলেমেয়েরা খুব ইন্টারেস্ট পায়, প্রথম কথা এই সমস্ত হয়ে। ক্যাম্পাস ক্লিনিং অ্যান্ড গার্ডেনিং। ক্যাম্পাস ক্লিনিং ছেলেমেয়েরা নিজে হাতে আমাদের তাদের স্কুল বাড়ি ঝাঁট দিতে আরম্ভ করলো। ঝাঁট দেওয়া, মোছাটা হতো না, ঝাঁট দেওয়াটা হতো। তারা কিছু কিছু বাড়ির ঘরকন্যার কাজ এগুলো তো করতে হয়, এগুলো করতে শিখুক তারা, এই ছিল আমার উদ্দেশ্য। আর স্কুলটা যে তাদের নিজের, এটা পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের স্কুল, আমার ক্লাস, কাজে এটা কে নোংরা করবে, কে পরিষ্কার করবে, আমাদেরই করতে হবে। সেই বোধটা তাদের আসতো, সেটা করেছি। স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি, এই নিয়ে কিছু কিছু ক্লাস হতো। আরেকটা হতো আমাদের কালচারাল মিট, যার উদ্দেশ্য ছিল কালচারাল মিট। প্রতি ক্লাসে একটা করে পিরিয়ড, আজকাল বোধহয় সম্ভব হচ্ছে না, চাপ বেড়েছে, কিন্তু আমরা শুরুতে করেছিলাম কালচারাল মিট। প্রতি ক্লাসে একটা করে পিরিয়ড কালচারাল মিট হবে, অর্থাৎ ছেলেমেয়েরা নিজের পছন্দ মতো, কেউ রেসিটেশন করছে, কেউ গান গাচ্ছে, নাচ করছে, কেউ কোনো একটু হাস্যকৌতুক পরিবেশন করছে, এটা হতো। টিচাররা যদি থাকতেন, না থাকলেও কিছু যায় আসে না, টিচাররা থাকলে এনজয় করতেন, এই সমস্ত হতো। লাইব্রেরি আমাদের এমনি পয়সা নেই, বেঞ্চি করার পয়সা নেই, লাইব্রেরি বই পাবো কোথায়? লাইব্রেরি আমরা শুরু করেছিলাম কি করে, লোকশিক্ষা পরিষদ, নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদের গ্রামের দিকে বিভিন্ন সেন্টার আছে, বিভিন্ন গ্রামে অনেক সেন্টার আছে। তারা করেন কি, ওই এখান থেকে বই সাপ্লাই করেন সেন্টারে, সেগুলি ওদের ওখানে পড়ে, আবার বই ফেরত দেয়। আমাদেরও সেই সিস্টেম। আমরা বললাম যে মাসে আমাদের 20টা করে কি 25টা করে বই দেবেন, সেগুলো এদের ইস্যু করে ওই মাসে, আবার মাসের শেষে ফেরত যাবে, আবার আরেক লট আসবে। এইরকমভাবে আমাদের বই লাইব্রেরি শুরু করেছিলাম। লাইব্রেরি শুরু হলো এইভাবে। প্রথম লাইব্রেরি বই কেনা হলো আমাদেরই এক মাস্টারমশাই, লাইফ সায়েন্সের টিচার, কলেজের প্রফেসর নারায়ণ চন্দ্র মাইতি, তোমরা চেনো। উনি 10,000 টাকা দিলেন লাইব্রেরির বই কেনার জন্য। লাইব্রেরির নিজস্ব বই সেই প্রথম কেনা হলো ওর 10,000 টাকা দিয়ে। পরে উনি আরও একটা লটে, সেটা অনেক পরে, আরও উনি 20,000 টাকা দিয়েছিলেন বই কেনার জন্য, স্পেসিফিক ওই উদ্দেশ্যে। এইভাবে লাইব্রেরি স্ট্রেংথ হচ্ছে। কন্ট্রিবিউশনের কথা যখন উঠলো, সে সময় আমরা বলি আজকাল অনেক এই যে প্রাইজ দেওয়ার ব্যাপারে, মেমোরিয়াল প্রাইজ, বিশেষ করে কারু স্মরণ রক্ষার্থে, কারু স্মৃতি রক্ষার্থে অনেকে কিছু টাকা দিলেন, 10,000 20,000 টাকা দিয়ে, তার ইন্টারেস্ট থেকে প্রাইজ আসে। এটা আমাদের সিস্টেম আছে, অনেকে এটা এখনও চালু আছে, অনেকে দেন। স্কুলের ব্যাপারে পল্লীবাসী, আমাদের অনেক পল্লীবাসী অভিভাবক ইত্যাদি, সমস্ত অভিভাবক এটা সবাই এগিয়ে এলেন বলে আমি স্কুলের সঙ্গে আছি, ইত্যাদি ইত্যাদি। আমার আজকের অনেকের কথা মনে পড়ছে, অনেকের কথা, অনেক মুখ, অনেক নাম, অনেক কিছু